দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার আঞ্জুমানারা তামান্না। আজকের আয়োজনে আমরা কথা বলবো রমজান মাসে কিডনি রোগীর যত্ন বা রোজায় কিডনির যত্ন এই বিষয়টি নিয়ে। কিডনি একটি ছাঁকনি মানব শরীরে। আমরা জানি কিডনি সারাক্ষণই আমাদের রক্তকে ছাঁকনির মতো ছেঁকে নিচ্ছে প্রতিনিয়ত, এবং সেই কিডনি রোগে আসলে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, অনেক রোগী এখন বাড়ছে এবং আগে পুরো বহির্বিশ্বের সাথে যদি তুলনা করি তাহলে আমাদের দেশে কিন্তু রোগীর সংখ্যা অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে এই রমজান মাসে আসলে কিডনি রোগীদের কী কী করণীয় সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি চিফ কনসালটেন্ট কিডনি বিভাগ ও পরিচালক রেনাল সেন্টার ইউনাইটেড হাসপাতাল। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি স্যার, একে তো রমজান মাস, আর আমি যে কথাটি দিয়ে শুরু করেছি আপনি একটু আগেও বলছিলেন পুরো বিশ্বের তুলনায় আসলে আমাদের দেশে কিন্তু কিডনি রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে তুলনামূলক হারে, জনসংখ্যার হারে যদি আমি সেটা বিবেচনা করি। সেক্ষেত্রে রমজান মাসের বিষয়টিতে আমি পরে যাচ্ছি, একটু কিডনি রোগীর পরিস্থিতিটা নিয়ে বাংলাদেশে আপনার কাছে প্রথমেই শুনবো। আসলে বিগত এক দশকে কিডনি রোগের সংখ্যা আতঙ্কগ্রস্তভাবে বেড়ে চলেছে আর কি। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ ডায়াবেটিস হচ্ছে অন্যতম একটা প্রধান কারণ কিডনি রোগের আর কি, বিশেষ করে দীর্ঘমেয়াদী কিডনি রোগের। তো এই ডায়াবেটিসের যে ইনসিডেন্স বা প্রাদুর্ভাব বিগত 10-15 বছরে অনেক গুণে বেড়ে গেছে আর কি একটা। আরেকটা হলো কি, আমাদের দেশে ওভার দ্য কাউন্টার কিছু ওষুধ পাওয়া যায়, বিশেষ করে ব্যথানাশক ওষুধ এবং বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক, যেটা কিডনির জন্য ক্ষতিকারক। তারা ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়াই ছোটোখাটো অসুখ বিসুখের জন্য বা ছোটোখাটো ব্যথার জন্য পাশের ফার্মেসিতে গেল, পাশের ফার্মেসি থেকে একটা ব্যথানাশক ওষুধ খেয়ে নিল, কিন্তু এটা কিডনির ক্ষতি করতে পারে। আবার দেখা যাচ্ছে যে সামান্য একটু গলা ব্যথা হয়েছে বা একদিনের জ্বর হয়েছে, নিজেই ফার্মেসিতে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিল, যেটা কিডনির জন্য নিরাপদ নয় আর কি। তো এইগুলো একটা কারণ। আরেকটা বেশি কারণ যে খাদ্যে ভেজাল আর কি। দেখা যাচ্ছে যে খাদ্যকে বিশেষ করে কিছু কিছু খাবার আছে, ফল আছে, যেগুলোর পচন রোধ করার জন্য ক্যালসিয়াম কার্বাইড নামক এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এটা মাত্রাতিরিক্তও যখন আমরা ব্যবহার করি তখন দেখা যাচ্ছে যে এটা ফলের পচন রোধ ঠিকই করতেছে, বাট কিডনিকে সরাসরি গিয়ে আক্রান্ত করতেছে। এই কারণগুলোর জন্যই বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় কিডনির রোগ বেশি হয়ে যাচ্ছে আর কি। জি, তার মানে আসলে অনেকগুলো কারণ আপনি বলেছেন, এর মধ্যে যেটা মেইনলি উঠে এসেছে ডায়াবেটিস একটি রোগের কথা উঠে এসেছে, যেটি আমরা জানি খুব প্রকোপ আকারে বেড়ে যাচ্ছে। পাশাপাশি খাদ্যে ভেজালের কথা বলছেন, এবং আউট যে মেডিসিনগুলো দোকানে বিক্রি হচ্ছে মানুষ অসচেতনতার কারণে কিনে নিজেরাই খাচ্ছে, যেটা কিডনিকে এফেক্ট করছে। স্যার, আসলে কিডনি থেকে একই রকম রোগ হয় না, বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আসলে কিডনি রোগ বলতে কিন্তু পুরো একটা ভাস্ট একটা কথা আমি যদি বলি, এটার মধ্যে মূলত কোন রোগীগুলোকে নিয়ে আপনারা বেশি সতর্ক থাকেন? এবং এখন আমি চলে আসবো রমজান মাসের বিষয়টাতে। আসলে রোজার মাসে আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বীরা রয়েছেন, যদি কিডনি রোগে ভুগে থাকেন সেক্ষেত্রে তাদের রোজা রাখা বা না রাখার উপরে কোনো সমস্যা হতে পারে কি? সব কিডনি রোগীর জন্যই বিশেষ সতর্কতার প্রয়োজন নাই। বিশেষ কিডনি রোগের জন্য রমজান মাসে সতর্কতা অবলম্বন করতে হয়। আমি যদি উদাহরণস্বরূপ বলি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা কিডনিতে সংক্রমণ বা মূত্রনালীর সংক্রমণ, এটা যাদের ঘন ঘন হয়, দেখা যাচ্ছে যে রমজান মাসে একটা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়। সে সময় যদি আমরা পর্যাপ্ত পরিমাণ তরল পদার্থ, বিশেষ করে পানি যদি না খাই, তাহলে এই সমস্ত রোগীর ক্ষেত্রে এই সংক্রমণের পরিমাণটা আরও বেড়ে যাবে। সেই জন্য তাদের অনেক সময় আমরা রোজা রাখতে নিষেধ করি আর কি। এই গেল 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে ডায়ালাইসিসের রোগী, যে সমস্ত রোগী কিডনি সম্পূর্ণ অকেজ হয়ে গেছে, তাদেরকে হয় ডায়ালাইসিসের উপর নির্ভর করতে হয় অথবা কিডনি ট্রান্সপ্লান্টের জন্য যেতে হয় আর কি। তো যারা ডায়ালাইসিস করে তারা সাধারণত সপ্তাহে 2 দিন অথবা 3 দিন ডায়ালাইসিস করে।
তো এমন অনেকেই আছে, এটা একটা ইমোশনাল ব্যাপার প্লাস ধর্মীয় ব্যাপার, যে নিজের কাছে অপরাধ বোধ মনে হয়। তখন ডাক্তারদের কাছে এসে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব আমি কি রমজান মাসে রোজা রাখতে পারবো? আমার ইচ্ছা আছে, আমার ধর্মীয় অনুভূতি থেকে আমি রোজা রাখতে চাই। তাদের প্রতি আমাদের উপদেশ হলো যে হ্যাঁ, আপনি রোজা রাখতে পারবেন, তবে ডায়ালাইসিসের দিন আপনি রোজা রাখতে পারবেন না। যেদিন ডায়ালাইসিস করবেন না, অর্থাৎ নন ডায়ালাইসিস ডে, কেউ যদি সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস করে তাহলে বাকি 5 দিন সে রোজা রাখতে পারে ইচ্ছা করলে। সপ্তাহে 3 দিন করলে বাকি 4 দিন সে রোজা রাখতে পারবে। এবং এই যে রোজাটা ছুটে গেল, এইটা পরে কাজা রোজা হিসাবে বছরের অন্য সময় সে এইভাবে নন ডায়ালাইসিস ডেতে রোজা রেখে সেটা পূরণ করে নেবে। এই গেল ডায়ালাইসিস রোগীদের ব্যাপারে। ট্রান্সপ্লান্ট রোগীদের ব্যাপারে যদি আমরা আসি, মানে যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেছে, তাদের বেলায় উপদেশ হলো যে প্রথম 2 বছরটা হচ্ছে একটু ঝুঁকিপূর্ণ আর কি। সেই জন্য প্রথম 2 বছর আমরা ওই ট্রান্সপ্লান্ট পেশেন্টদেরকে রোজা রাখতে নিষেধ করি। তবে 2 বছর পার হয়ে গেলে যদি অন্য কোনো অসুবিধা না থাকে, কিডনি যদি সম্পূর্ণ ভালো থাকে, ব্লাড প্রেশার কন্ট্রোল ভালো থাকে, সুগার কন্ট্রোল ভালো থাকে, তাহলে তার রোজা রাখাতে কোনো আপত্তি নেই। এই গেল মানে ট্রান্সপ্লান্টের ব্যাপারটা। আর আরেকটা জিনিস হলো যে আমি আগেই বলেছি যে কিডনি অকেজা হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ডায়াবেটিস। তো এই ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে এবং তার সাথে যদি কিডনি রোগ থাকে, তাহলে কিন্তু রোজা রাখা যাবে না। সেই জন্য তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যে রমজান মাস আসার আগেই তাদের ডায়াবেটিসটা যেন পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, তাহলে রাখতে পারবে। আর কিডনি কতখানি ড্যামেজ হয়েছে এইটা আমরা ইজিএফআর বা রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ মেপে অনেক সময় আমরা অ্যাডভাইস দিয়ে থাকি। যেমন কারো যদি সেরাম ক্রিয়েটিনিন 2 বা 2.5-এর বেশি মিলিগ্রাম হয় প্রতি 100 ml, তাহলে তাদেরকে আমরা রোজা রাখতে নিষেধ করি। তখন তাদের কিডনির উপর একটা অতিরিক্ত চাপ পড়বে। আর ইজিএফআর এর হিসাবে যদি আমরা বলি, যদি আমরা কিডনি যখন খারাপ হয়, মানে দীর্ঘমেয়াদী কিডনি, তখন তার কয়েকটা স্তর আছে, যেমন স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। তো স্টেজ 3 আমরা তখনই বলবো যখন ইজিএফআর 30-এর উপরে থাকবে আর কি। তো যখন ইজিএফআর 30-এর উপরে থাকবে তখন রোজা রাখতে আপত্তি নাই। কিন্তু ইজিএফআর যদি 30-এর নিচে নেমে যায়, অথবা সেরাম ক্রিয়েটিনিন যদি 2.5 মিলিগ্রাম/%-এর উপরে উঠে যায়, তখন তাদেরকে আমি বলি যে রোজা না রাখাটাই ভালো আর কি। বিভিন্ন রোগীর ক্ষেত্রে সিদ্ধান্ত এক এক রকম। আর একটি বিষয় স্যার বলছিলেন, যার ডায়াবেটিস রয়েছে কিডনি রোগের পাশাপাশি, তারা অবশ্যই রোজার আগেই থেকেই কন্ট্রোল করে তারপরে রোজা রাখার সিদ্ধান্তে আসা উচিত। এবং কিডনির যে বিভিন্ন স্টেজগুলো আপনি বললেন, যে এই বিভিন্ন স্টেজে আসলে আপনারা দেখেন ক্রিয়েটিনিন এবং ইজিএফআর পরিমাপ করে আসলে সিদ্ধান্ত নেন রোগীটির এখন কি পরিস্থিতি। স্যার, আসলে আরও রোগের বিষয়ে আপনার কাছে জানবো, তার আগে যে বিষয়টি জানার ছিল, কিডনি রোগীদের কিন্তু খাবারে আপনারা একটা রেস্ট্রিকশন দেন, বিভিন্ন খাবার খাওয়া এবং পানি খাওয়া, এই ধরনের বিষয়গুলোতে। রোজার মাসেও কি আপনারা একই পরামর্শ দিবেন, বা খাওয়ার বিষয়টা নিয়ে আসলে কিডনি রোগীদের কি সতর্কতা রাখা উচিত? হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে যে যখন কিডনির কার্যক্ষমতা কমে যায়, তখন আমরা প্রোটিন জাতীয় খাবার কমিয়ে দিই, এবং এটা নির্ভর করে যে তার কিডনিটা কোন স্টেজে আছে তার উপর নির্ভর করে আমরা প্রোটিনের পরিমাণটা নির্ধারণ করি আর কি। তো এখন সতর্ক থাকতে হবে যেন আমাদের প্রোটিনের আধিক্য না হয়ে যায় আর কি, 1 নাম্বার। 2 নাম্বার, লবণ জাতীয় খাবার আমরা পারতপক্ষে যতটুকু কম সম্ভব আমরা কিডনি রোগীদের দিয়ে থাকি আর কি। মানে অতিরিক্ত লবণটাকে তাদেরকে অ্যাভয়েড করতে হবে বা পরিত্যাগ করতে হবে আর কি। আর পানির ব্যাপারে বললেন, কিডনির একটা স্টেজে গিয়ে অনেক সময় হয় কি, কিডনির যে পানি বের করে দেওয়ার যে ক্ষমতা, এটা অনেকটা হ্রাস পায়, কমে যায় আর কি। তখন হয় কি, শরীরে পানি জমে। তো যখন শরীরে পানি জমে, তখন আমরা পানিটাকে বা ফ্লুইডটাকে মানে রেস্ট্রিকশান করি, যে তোমার হয়তো 1 লিটারের বেশি খাওয়া যাবে না, বা 1.25 লিটারের বেশি খাওয়া যাবে না। তখন এই সীমাবদ্ধতাটা চলে আসে। এইটা কিন্তু তখন মেনে চলতে হবে। তো তখন যে পানিটা খাবে, এই পানিটা এই
সূর্যাস্তের পর থেকে সেহরির মধ্যেই এটা খেয়ে নিতে হবে আর কি। জি, তার মানে খাবার এবং পানির রেস্ট্রিকশনের বিষয়টা মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে, রোজা রাখলেও তার চিকিৎসা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, মানে সাধারণত যখন কিডনি অকেজো হয়ে যায়, কিডনির কাজ হলো শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেওয়া মূত্রের সাথে আর কি। অনেকগুলো কাজের মধ্যে এটা হলো প্রধান কাজ আর কি। তো ইউরিক অ্যাসিড বলে আরেকটা জিনিস আছে। সাধারণত কিডনি অকেজো হয়ে যায় যাদের, তাদের ইউরিক অ্যাসিড লেভেলও অনেক বেড়ে যায়। এখন ইউরিক অ্যাসিড যেগুলো খাবারের মধ্যে আছে, সেই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করতে হয়। আনফর্চুনেটলি আমাদের দেশের যে গতানুগতিক ইফতারিতে যে আইটেমগুলো থাকে, সেগুলোর ভিতরে কোনো না কোনোভাবে ডাল থাকে। যেমন আমরা অভ্যস্ত বেগুনি, পেঁয়াজু, তারপর ছোলা, হালিম, এই যে জিনিসগুলো বেসন দিয়ে তৈরি হয়, এগুলোর মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিড বেশি থাকে। সেই জন্য এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। জি, অবশ্যই। এবং এই ইফতারি এবং ইউরিক অ্যাসিডের বিষয়টা নিয়ে আরও একটু বিস্তারিত জানবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। স্যার, বিরতি থেকে আবার ফিরলাম। আমরা বিরতির আগে শুনছিলাম আপনি যে খাদ্যাভ্যাসের কথা বলছিলেন কিডনি রোগীদের ক্ষেত্রে, এবং ইউরিক অ্যাসিড বেড়ে যায় সেই খাবারগুলো অ্যাভয়েড করার কথা বলছেন ইফতারির ক্ষেত্রে। আসলে ডায়ালাইসিস এবং খাবারের তো অনেক রকম নিয়মকানুন আপনারা রোগীদের দিয়ে দেন, সে বিষয়ে আবার যাব। একটু জানবো কিডনি রোগ নিয়ে। আসলে আমি একবার বলছিলাম যে কিডনি তো আর এক রকমের রোগ হয় না, কিডনিতে বিভিন্ন ধরনের রোগ হয়। আসলে একটু জানবো যে কোন রোগীগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি আসে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে কিডনি রোগ নিয়ে, এবং কি ধরনের লক্ষণ আসলে কি দেখা যায় কিডনি রোগ? কোনো রোগী কি বুঝতে পারে আমার কিডনিতে সমস্যা হচ্ছে বা এখন যাওয়া প্রয়োজন? আচ্ছা, কিডনির রোগ বিভিন্ন রকম আছে। যেমন ধরেন দীর্ঘ মেয়াদি কিডনি রোগ আছে, তারপরে আকস্মিক কিডনি রোগ আছে, এছাড়া কিডনিতে পাথর হতে পারে, কিডনিতে সংক্রমণ হতে পারে। এই বিভিন্ন ধরনের রোগ নিয়েই আমাদের কাছে আসে আসলে। তো এখন যেটা সবচেয়ে বেশি বার্নিং প্রবলেম আমাদের দেশে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগ। দীর্ঘমেয়াদী কিডনি রোগের প্রধান কারণগুলোই হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে প্রদাহ, ঘন ঘন কিডনিতে সংক্রমণ, বা আমি আগেই বলেছি ব্যথানাশক ওষুধ অথবা যত্রতত্র অ্যান্টিবায়োটিক। আর একটা ব্যাপার আছে আমাদের দেশে কমন প্রচলিত আছে, যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা। এই জন্য তারা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজেই মাসের পর মাস, বছরের পর বছর এসোমোপ্রাজল বা ওমেপ্রাজল জাতীয় ওষুধ খেয়ে যাচ্ছে আর কি। এগুলো কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি আক্রান্ত হওয়ার কিন্তু অন্যতম কারণ পৃথিবী জুড়েই আর কি। তো সেই জন্য মানে এগুলো অ্যাভয়েড করাই ভালো আর কি। আর আপনি বললেন যেটা, যে আমরা বুঝবো কেমন করে যে কিডনি আমার আক্রান্ত হয়েছে কিনা। আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগ যখন বোঝার মতো অবস্থা হয়, প্রাথমিকভাবে প্রথম দিকে কোনো লক্ষণই থাকে না। যখন কোনো রকম লক্ষণ দেখা দেয়, তখন অলরেডি 60% বেশি কিডনি নষ্ট না হলে কোনো রকম লক্ষণ বাইরে থেকে পরিলক্ষিত হয় না। এই 60% বেশি যখন ড্যামেজ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে চোখের নিচে একটু ফুলে গেছে ঘুম থেকে ওঠার পরে, সকালবেলায় বিশেষ করে পায়ের গোড়ায় একটু পানি আসছে। তারপরে আরেকটু যখন কিডনির অবস্থা খারাপ হতে থাকে, একটু ক্ষুধামন্দা হচ্ছে, একটু বমি বমি ভাব হচ্ছে, একটু ঝিমুনি হচ্ছে, কারো খিঁচুনি হতে পারে, রক্তশূন্যতা দেখা যাচ্ছে, অবসাদ হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, কোনো কোনো কাজে স্পৃহা নাই, কারো যৌনশক্তি কমে যাচ্ছে। এই রকম বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় আর কি। তারপরে একসময় দেখা যাচ্ছে যে পেশাবের পরিমাণ কমে যাচ্ছে, তারপরে অল্প একটু কাজ করলে হাঁপিয়ে উঠতেছে, তখন দেখা যাবে যে উল্টোপাল্টা কথা বলছে। তখন বুঝতে হবে যে এটা কিডনি খারাপ হয়ে একদম শেষ পর্যায়ে হয়েছে, চলে এসছে। তখন হয় তার ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টের মতো জটিল চিকিৎসার প্রয়োজন হয়ে যেতে পারে আর কি। জি, সেক্ষেত্রে আসলে যদি কেউ নিজেকে সবসময় চেক আপে রাখতে চায়, তাহলে কিডনি পরীক্ষার যে টেস্টের কথা আপনি বলছিলেন, সেটা কি আসলে সাধারণ মানুষের সবারই রুটিনলি করা প্রয়োজন, না কাদের ক্ষেত্রে আপনি বলবেন যে অ্যাটলিস্ট তাদেরকে নিজেদের টেস্ট করে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। মানে কতগুলো আছে হাই রিস্ক গ্রুপ আছে, আর
সবারই কিছু না কিছু রিস্ক থাকেই আর কি কিডনির জন্য আর কি। তো সেই জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষার সাথে যেটা বেশি ইম্পর্ট্যান্ট হলো আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আর কি। প্রত্যেকের জন্য এটা সমানভাবে প্রযোজ্য আর কি, কিডনি রোগ প্রতিরোধের কথা যদি আমি বলি। তো সেই জন্য যেহেতু ডায়াবেটিস অন্যতম একটা প্রধান কারণ দীর্ঘমেয়াদী কিডনি রোগের, সেই জন্য আমাদের ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরেই হচ্ছে উচ্চ রক্তচাপ, সেটাও নিয়ন্ত্রণে রাখতে হবে। তাছাড়া যাদের ঘন ঘন ইউরিন ইনফেকশন হয়, ইনফেকশন হওয়া মাত্রই এটা চিকিৎসা করতে হবে। তাছাড়া যত্রতত্র গিয়ে ব্যথানাশক ওষুধ বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে বিরত থাকতে হবে। যতদূর সম্ভব ভেজাল খাওয়ার থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই ব্যাপারে অবশ্য শুধুমাত্র রোগীর দায়িত্বটা না, যারা বাজার মনিটরিং করেন তাদেরও একটা দায়িত্ব আছে, সরকারেরও একটা দায়িত্ব আছে, যেন ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বিশুদ্ধ খাবার জনগণ যেন পেতে পারে সহজলভ্য করতে হবে। এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে আর কি। জি। আর যাদের কিডনি রোগটা কি বংশগত হতে পারে কিনা? অনেকের কিন্তু ফ্যামিলিতে দেখা যায় বাবা মা বা চাচা এদের রয়েছে। হ্যাঁ, তাদের এটা অনেক সময় ফ্যামিলিতে রান করে কিডনি ডিজিজ। বিশেষ করে একটা অসুখ আছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা ফ্যামিলিতে রান করে। ধরেন কোনো একজনের এক কাপলের 6টা সন্তান আছে, তো তার যে কয়টা সন্তান অ্যাফেক্টেড হবে 50-50 চান্স। এটা অটোজোমাল ডোমিন্যান্ট ইনহেরিট্যান্ট, তো তার মধ্যে হয়তো অর্ধেকের হতে পারে কিডনি অসুখ বংশগতভাবে, মানে বাকি 3 জনের নাও হতে পারে যদি 6 জন থাকে। আবার দেখা যাচ্ছে 6 জনেরও হতে পারে আর কি। আবার কারো ভাগ্য ভালো হলে নাও হতে পারে। তো বেশিরভাগ সম্ভাবনা থাকে যে এটা বংশগতভাবে যেতে পারে। আবার কতগুলো অসুখ আছে যে এই পলিসিস্টিক কিডনি ছাড়াও একজনের ফ্যামিলিতে থাকলে আরেকজনের কিডনিতে অসুখ হতে পারে, বিশেষ করে ডায়াবেটিক পপুলেশনে। যেমন সব ডায়াবেটিক রোগীর কিন্তু কিডনি আক্রান্ত হয় না, বা সব ডায়াবেটিক রোগীর চোখও আক্রান্ত হয় না, বা নার্ভও আক্রান্ত হয় না। দেখা যাচ্ছে যে 25 থেকে 30% ডায়াবেটিক পপুলেশনের এই ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে। তো যেই ফ্যামিলিতে ডায়াবেটিক্সের কমপ্লিকেশন এগুলো হয় বা কিডনি আক্রান্ত হয় ডায়াবেটিস থেকে, তার পরের জেনারেশন অর্থাৎ ছেলে বা তার ছেলে বা মেয়ে, তাদের মধ্যে কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি থাকে। তার মানে আসলে তারা অনেকটা ঝুঁকির মধ্যে থাকে। তাদেরকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। স্যার, কিডনি টেস্টের জন্য বা কিডনি ফলো আপের জন্য শুধুমাত্র কি একটি টেস্টই যথেষ্ট, নাকি আসলে আপনারা যদি কাউকে এসে কিডনি চেক আপ করতে চান তাকে আসলে কি কি টেস্ট করা? আসলে প্রাথমিকভাবে আমাদের 3টি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে ইউরিন টেস্ট। এটা খুবই অল্প খরচে করা যায়। কিডনিতে অ্যালবুমিন যাচ্ছে কিনা, আরবিসি যাচ্ছে কিনা, বিশেষ করে ঝুঁকিপূর্ণ যারা ডায়াবেটিস আছে তাদের ইউরিন দেখলে দেখা যাচ্ছে যে প্রোটিন লিক হচ্ছে। এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ। তখনই বুঝতে হবে যে তার কিডনি আক্রান্ত হয়েছে বা হতে যাচ্ছে। তখন সেটা অনেকাংশে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এটা প্রতিরোধযোগ্য। তো সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর কথা হচ্ছে ব্লাডে ক্রিয়েটিনিন লেভেল, এটা চেক করতে হবে এটা নর্মাল আছে কি না, এবং সেখান থেকে আমরা ইজিএফের একটা ক্যালকুলেশন করে বলে দেবো 60-এর উপরে থাকলে সেটা নর্মাল আর কি। তারপরে দেখা যাচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট, যে জন্মগতভাবে কোনো কিডনি রোগ আছে কি না এটা একজন্য ইমেজিং করা হয় বা আল্ট্রাসাউন্ড। একটা আল্ট্রাসাউন্ড দেখে আমরা বলে দিতে পারবো যে এই কিডনিতে জন্মগত কোনো অসুখ আছে কি না। এগুলো প্রাথমিকভাবে এই 3টে টেস্টই যথেষ্ট। জি, তার মানে আসলে প্রাথমিকভাবে কেউ যদি জানতে চান বা চেক আপ করতে চান যে আমার কিডনির পরিস্থিতি কি, তারা এই 3টি টেস্ট করে বোঝা যাবে যথেষ্ট। স্যার, একটু জানতে চাইবো আসলে ছেলে এবং মেয়ে বা আমরা যদি বলি নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা, যে কিডনি রোগে কারা বেশি আক্রান্ত হন, এই ধরনের কোনো বিষয় রয়েছে কিনা, বা মহিলাদের বা আমাদের নারীদের যারা রয়েছেন তারা কিডনি রোগের ঝুঁকিতে কতটুকু রয়েছেন? এই ব্যাপারে আমি বলবো যে নারীরা একটু বেশি ঝুঁকির মধ্যে থাকে। কারণ আপনি যদি চিন্তা করেন যে ইউরিনে ইনফেকশান বা কিডনিতে ইনফেকশান বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, এটা কিন্তু মহিলাদের বেশি হয়ে থাকে আর কি, পুরুষদের তুলনায় আর কি। সেই দিক থেকে
মানে নারীরা একটু বেশি ঝুঁকিতে আর কি। আরেকটা আছে মানে নারীদের একটা পর্যায়ে রিপ্রোডাক্টিভ এজে দে গো থ্রো প্রেগন্যান্সি, এই প্রেগন্যান্সি রিলেটেড কিছু কমপ্লিকেশন হয়, যেমন এক্ল্যাম্পসিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া, সেখানে ব্লাড প্রেশার বেশি থাকে। এবং এটা অনেক সময় হয় কি ডেলিভারির পরেও এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপটা মানে কন্টিনিউ করতে থাকে, বা ডেলিভারি প্রেগন্যান্সি পিরিয়ডে যে প্রোটিন লিক হচ্ছিল সেটা পরবর্তীতে আবার চেক করতে হয়, প্রেগন্যান্সি পার হয়ে গেলে ডেলিভারির পরেও কিন্তু চেক করতে হয়। অনেকে কিন্তু এটা চেক করে না, এবং এটাও কিন্তু দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণ হতে পারে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো ওই দিক থেকে আপনার প্রশ্নের উত্তর হলো যে মেয়েরা কিন্তু অপেক্ষাকৃত একটু বেশি ঝুঁকিতে থাকে। জি, তার মানে নারীদেরও আসলে এই বিষয়ে অনেকটা সচেতনতার থাকা উচিত। প্রয়োজন রয়েছে। স্যার, আরও জানবো কিডনি রোগ নিয়ে আপনার কাছে। আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর আবারও ফিরলাম স্যার আপনার কাছে। আপনি বলছিলেন আসলে নারীরা বেশি ঝুঁকিতে রয়েছে, এবং আপনি সচেতনতার কথা বলেছেন, যেটা আসলে আমাদের দেশের মেয়েরা অনেকটাই এই বিষয়টা জানেন না, বা প্রেগনেন্সি দিয়ে গেলেও তারা হয়তো এফেক্টেড হচ্ছেন, সে বিষয়টাও তারা অনেক সময় মাথায় রাখেন না। স্যার, যেহেতু অনেকগুলো রোগের কথা উঠে এসেছে, একটু জানতে চাইব কিডনি রোগী সাথে যদি অন্য কোনো রোগ থাকে অ্যাসোসিয়েটেড, মানে কি ধরনের রোগ থাকলে ওই রোগীগুলো বেশি ঝুঁকিতে থাকে? বা ডায়াবেটিসের কথা আপনি একটা অলরেডি অনেকবার বলেছেন, এবং আমরা মোটামুটি সবাই বিষয়টা নিয়ে জানি। আর কোনো রোগের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে কিনা আসলে কিডনি রোগের? হ্যাঁ, আসলে হার্ট ডিজিজ আছে একটা, যারা কিডনি রোগে আক্রান্ত হয় তাদের বেশিরভাগ রোগী হার্ট রোগেও আবার হৃদরোগেও আক্রান্ত হয় আর কি। কার্ডিওভাস্কুলার রিস্ক কিন্তু খুবই বেশি আর কি। সেই জন্য মানে এই কিডনি রোগীদের হার্টের দিকে সবসময় খেয়াল রাখতে হয় আর কি। যেমন ধরা যায় যে কিডনি রোগ হলে অন্যান্য সাধারণ মানুষের তুলনায় এদের মধ্যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের ইনসিডেন্স অনেক বেশি থাকে, এবং এখান থেকে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ হতে পারে, ওখান থেকে হার্টে মানে করোনারি আর্টারি ডিজিজ হতে পারে। কিডনি রোগীদের কোলেস্ট্রল বেশি থাকে, সেখান থেকে হার্ট অ্যাটাক হতে পারে, হার্টের কার্যক্ষমতা কমে যেতে পারে। সেই জন্য কিডনি ডিজিজ এবং হার্ট ডিজিজ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আর কি। সেই জন্য মানে হৃদরোগের দিকে আমাকে নজর দিতে হবে, যে তার একটা ইসিজি করতে হবে, তার একটা ইকো করতে হবে, প্রয়োজনে আমাকে এই কিডনি রোগীটাকে কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞর কাছে পাঠাতে হবে পরামর্শের জন্য। এবং অনেক সময় আমরা যারা কিডনি বিশেষজ্ঞ এবং হৃদরোগ বিশেষজ্ঞ একে আর একজনের সাথে মানে আলাপ আলোচনা করেই কিন্তু কম্বাইন্ড ম্যানেজমেন্ট দেওয়া হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। জি, অবশ্যই। স্যার, একটি বিষয় আসলে সবার মনে প্রশ্ন আসে, যে যারা কিডনি রোগীতে বা ডাক্তারের কাছে বা আপনাদের কাছে আসার পরে ধরা পড়েন যে তার কিডনিতে একটু সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে চিকিৎসাটা আসলে শুরু হয় কিভাবে? অনেকেই কিন্তু ভয় পেয়ে যান যে আমার হয়তো ডায়ালাইসিস লাগবে, বা যেটা আমাদের সাধারণ মানুষের মনে ভয় যে আমি আর কতদিন ডায়ালাইসিস করতে পারবো। এই বিষয়টাও যাব, তার আগে একটু জানতে চাই আসলে প্রথম অবস্থায় আপনারা চিকিৎসাটা কিভাবে শুরু করেন একজন কিডনি রোগীর ক্ষেত্রে? একজন কিডনি রোগীর প্রথমে আমরা যেটা চিকিৎসা শুরু করি এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা আমরা ওষুধপত্র দিই, আর একটা কতগুলো সাধারণ উপদেশ দিই আর কি। তো ওষুধপত্রের মধ্যে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস আমরা পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে বলি। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপের আমরা একটা মাত্রা বলে দিই, মানে সাধারণত আমরা ব্লাড প্রেশার 140/90 নিচে রাখতে বলি। যাদের কিডনি রোগ নাই তাদেরকে, কিন্তু যাদের কিডনি রোগ হয়ে গেছে এটা যে স্টেজেই হোক না কেন তাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের টার্গেট কিন্তু ডিফারেন্ট। তাদের ব্লাড প্রেশার অবশ্যই 130/80 নিচে রাখতে হবে। আর কারো যদি ক্রিয়েটিনিন বাড়া শুরু করে সেই ক্ষেত্রে টার্গেটটা কিন্তু আরও নিচে নেমে আসে, এবং সেটা অবশ্যই 125/175 নিচে রাখতে হবে। তো এইটা কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল কিডনি রোগ যাদের আছে তাদের টার্গেট একরকম, আর যাদের কিডনি রোগ নাই তাদের ব্লাড প্রেশার কন্ট্রোলের টার্গেট কিন্তু ডিফারেন্ট। এটা 2 নম্বর কথা হলো তাদেরকে আমরা অতিরিক্ত লবণ দেব না, মানে লবণ কম আছে এরকম খাবার খেতে হবে।
এখন প্রশ্ন আসতে পারে যে কোন কোন খাবারের মধ্যে লবণ বেশি আছে, যেমন সামুদ্রিক মাছ, এখানে কিন্তু লবণ বেশি আছে, আমরা এক কথায় ওটা না করে দেবো। 2 নাম্বার হচ্ছে কতগুলো ক্যান্ড ফুড আছে, প্রসেসড ফুড, এগুলোর মধ্যে লবণ বেশি থাকে, এগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। পাতে আলগা লবণ খাওয়া অনেকেরই অভ্যাস আছে, তাদেরকে আমরা এটা খেতে দেবো না আর কি। এইগুলো লবণ রেস্ট্রিকশান। এছাড়া যারা ধূমপান করে তাদেরকে আমরা ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করব। এখন ধূমপান, অনেকেই ধারণা যে ধূমপান শুধুমাত্র হার্ট ডিজিজের সাথেই রিলেটেড, আসলে কিন্তু ব্যাপারটা না। কিডনি ডিজিজের সাথে আরও বেশি রিলেটেড, কারণ হার্টের যে রক্তনালীগুলো আছে সে নালীগুলো অপেক্ষাকৃত বড়, আর কিডনির যে ছাঁকুনি আছে এই ছাঁকুনির নালীগুলো কিন্তু অতি সূক্ষ্ম, এরা কিন্তু বেশি সেন্সিটিভ স্মোকিংয়ে। সেই জন্য স্মোকিং কমপ্লিটলি তাদেরকে বাদ দিতে হবে, আর রেগুলার তাদেরকে হাঁটতে হবে অথবা কোনো এক্সারসাইজ করতে হবে। এবং হাঁটা আমরা বলি 30 থেকে 40 মিনিট প্রতিদিন, আর আমরা বলি ব্রিস্ক ওয়াক, মানে একটু জোরে হাঁটতে হবে যেন একটু শরীরে গা ঘেমে যায়। তাহলে আমরা যদি আবার সংক্ষেপে বলি, তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোল, ব্লাড সুগার কন্ট্রোল, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করা, ধূমপান ছেড়ে দেওয়া, এগুলোই হচ্ছে, আর পরিমিত পানি পান করা। জি, তার মানে একটি কথা বারবার উঠে আসছে, সচেতনতার জন্য, প্রিভেন্ট করার জন্য যেমনি লাইফস্টাইল মডিফিকেশনের প্রয়োজন রয়েছে, তেমনি কিডনি রোগ ধরা পড়ার পরেও আপনারা এটাকে লাইফস্টাইলটাকে মডিফাই করে চলার কথা আসলে বলছেন। স্যার, আমি বলছিলাম ডায়ালাইসিসের কথা। আসলে কোন পর্যায়ে একজন কিডনি রোগীর ডায়ালাইসিসের প্রয়োজন হয়, এবং ডায়ালাইসিস নিয়ে কিন্তু প্রশ্ন আছে যে একবার বা দুবার ডায়ালাইসিস করলেই কি চলে, নাকি একজন রোগীর ডায়ালাইসিস শুরু করলে তাকে এই ডায়ালাইসিসের উপরেই থাকতে হয়? না, আসলে ডায়ালাইসিসটা হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী কিডনি রোগ থেকে যখন কিডনি অকেজো হয়ে যায় তখন সেটা ভালো হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না, তখন তাদেরকে সারা জীবনই ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টের উপযোগী হলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়। কিন্তু হঠাৎ করে যে কিডনিগুলো খারাপ হয়ে যায়, যেমন কারো বমি হয়েছে, পাতলা পায়খানা হয়ে শরীর থেকে অনেক পানি চলে গিয়ে হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে গেছে, যেমন প্রেগন্যান্সির সময় হয়তো অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে ডেলিভারির সময়, সেখান থেকে ব্লাড প্রেশার কমে গিয়ে কিডনি নষ্ট হয়েছে, সেগুলো মানে 1টা 2টো বা 10টা 8টা 10টা ডায়ালিসিস করলে ঠিক হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে হার্ট অ্যাটাকের পরে ব্লাড প্রেশার কমে গেছে, ব্লাড প্রেশার কমে যাওয়াতে কিডনিতে ব্লাড সাপ্লাই কমে গেছে, সেখান থেকে কিডনির কার্যক্ষমতা কমে গেছে, এগুলোকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি। এখান থেকে যদি ডায়ালিসিসের প্রয়োজন হয় সেখানে 2টা 4টা 5টা 10টা ডায়ালিসিস করে এগুলো সারা জীবন আর ডায়ালিসিস করতে হয় না, তারা ঠিক হয়ে যায় আর কি। জি স্যার, ডায়ালাইসিসের আউটকাম নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। রোগী বা সাধারণ মানুষ কিন্তু এই কথাটিকে খুব ভয় পায়। তারা হয়তো ভাবেন যে আমার কিডনি তো অনেকখানি ড্যামেজ হয়ে গেছে, আপনি যেটা বলছিলেন দীর্ঘমেয়াদী বা আমরা ক্রনিক কিডনি ডিজিজ যাকে বলছি, তাদের ক্ষেত্রে ওনারা যারা সাধারণ মানুষ বা রোগী তারা ডায়ালাইসিসকে কিন্তু কিছুটা ভয় পান, এবং ডায়ালাইসিস একটি আমাদের দেশের জন্য, রোগীদের জন্য একটি খরচ সাপেক্ষ বিষয়। রোগীদের ক্ষেত্রে তারা অনেক সময় ভাবেন যে আমি হয়তো ডায়ালাইসিস করলে আর বেশি দিন বাঁচব না। সেই ক্ষেত্রে আসলে ডায়ালাইসিসের প্রভাবটা কি? ডায়ালাইসিস করে আসলে কি রোগী দীর্ঘদিন বাঁচতে পারেন কিনা? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। আপনি একটা প্রশ্ন আমাকে করেছেন অর্থনৈতিক ব্যাপারটা আর কি। সত্যি কথা বলতে কি, আমাদের দেশে ডায়ালাইসিস প্রতি বছরে যদি আমরা স্ট্যাটিস্টিক বলি বা পরিসংখ্যান ধরি, প্রতি বছরে 40,000 লোকের কিডনি সম্পূর্ণভাবে অকেজো হয়ে যাচ্ছে। কিন্তু এত বিপুল সংখ্যক রোগীর জন্য ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্ট ব্যবস্থা করা না ব্যক্তি পর্যায়ে সম্ভব না সরকারি পর্যায়ে সম্ভব। সেই জন্যই দেখা যাচ্ছে যে এদের বেশিরভাগই, শতকরা 95 বিনা চিকিৎসাতেই মারা যাচ্ছে আসলে। মানে আমি যদি বলি যে শতকরা 5 চিকিৎসা দৌড়গোড়া পর্যন্ত পৌঁছাতে পারে। যারা ডায়ালাইসিস শুরু করার 1 বছর বা 2 বছরের মাথায় এর মানে 10 ভাগের মানে 3 ভাগের 1 ভাগ রোগী ছিটকে পড়ে যাচ্ছে, তারা আর কন্টিনিউ করতে পারে না অর্থনৈতিকভাবে। কিন্তু যারা সচ্ছল আছেন, ভালো সেন্টারে যদি ডায়ালাইসিস করে, তাহলে যদি হার্টের চিকিৎসাও পাশাপাশি করে বা হার্ট ডিজিজ যদি না থাকে, তাহলে 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি আমার সেন্টারে কিছু পেশেন্ট আছে যাদের 23 বছর, 24 বছর হাইস্ট তারা ডায়ালাইসিস করে যাচ্ছে।
এবং তারা স্বাভাবিক জীবনযাপন করতেছে। আমাদের কিছু রোগী আছে যারা অফিস আদালত করে, ইভেন ব্যাংকে চাকরি করে, তারা দিনের বেলায় অফিস করে সন্ধ্যাবেলায় গিয়ে ডায়ালাইসিস নিয়ে যায়, আবার সকালবেলায় কিন্তু ডায়ালাইসিস করে। অনেকে আছে নিজে গাড়ি ড্রাইভ করে আসে, এসে ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস নিয়ে আবার নিজেই গাড়ি ড্রাইভ করে চলে যায়। কিন্তু যদি ভালো সেন্টারে ভালোভাবে ডায়ালাইসিস হয় তাহলে নেয়ার নর্মাল লাইফ তারা লিড করতে পারবে। জি অবশ্যই। স্যার আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি থেকে ফিরছি আবার। স্যার বিরতি থেকে আবার ফিরলাম। আমরা শুনছিলাম ডায়ালাইসিসের কথা এবং আপনি বলছিলেন ভালো সেন্টার এবং ভালো জায়গায় যদি রোগীরা ডায়ালাইসিস করে তাহলে সেটা দীর্ঘদিন চালিয়ে রোগী নিতে পারে এবং রোগী ভালো থাকেন। আসলে স্যার এই যে ডায়ালাইসিস হচ্ছে, আসলে ডায়ালাইসিসের কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা কোনো রোগীর ক্ষেত্রে, ডায়ালাইসিস করা অবস্থায় অথবা ডায়ালাইসিসের পরে রোগীর কোনো জটিলতা হতে পারে কিনা? হ্যাঁ, ডায়ালাইসিসের জটিলতা তো কিছু হতেই পারে, যেমন ডায়ালাইসিস চলাকালীন কিছু জটিলতা আছে। বিশেষ করে ডায়ালিসিসে অনেক সময় ব্লাড প্রেশার কমে যায়। অনেক সময় হয় কি, ডায়ালিসিসের রোগীদের তো অনেক সময় কয়েক বছর ডায়ালিসিস করার পরে প্রস্রাব সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তখন আমরা করি কি, তাদের মানে লিকুইড খাবার যেটা অর্থাৎ পানি জাতীয় খাবার আমরা কমিয়ে দিতে বলি, 700 বা 800 ml খেতে বলি সারাদিনে। কিন্তু অনেক রোগী এটা কমপ্লাই করে না আর কি, তখন তারা অতিরিক্ত পানি খেয়ে ফেলে আর কি। অতিরিক্ত পানি খেয়ে ফেলার ফলে হয় কি, শরীরে বেশি পানি জমে যায়। তখন ডায়ালিসিস সময় ওই বেশি পরিমাণ পানি বের করতে হয়। এই বেশি পরিমাণ পানি অল্প সময়ের মধ্যে বের করতে গিয়ে তাদের ব্লাড প্রেশার কমে যায় আর কি। তো ব্লাড প্রেশার কমে গেলে তখন ব্লাড প্রেশার কমার যে লক্ষণগুলো তখন এটা বের হয় আর কি, দেখা দেয় আর কি। তাহলে 1 নম্বর ব্লাড প্রেশার কমে যেতে পারে ডায়ালিসিস চলাকালীন। আরেকটা হচ্ছে, তো এটা ডায়ালিসিস করা হয় একটা রক্তের একটা চ্যানেলের মাধ্যমে, রক্ত বের করে মেশিন দিয়ে এটা ফিল্টার করে বা পরিষ্কার করে আবার একই পথ দিয়ে অন্য একটা লাইন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় এই রক্তটাকে। এই সময় হয় কি, অনেক সময় মানে ব্লিডিংয়ের মতো ঘটনা ঘটতে পারে আর কি। তারপরে ফিল্টারে অনেক সময় রক্ত জমা হয়ে ওখানে কিছু রক্ত লস হতে পারে, সেই জন্য তাদের রক্তশূন্যতাও দেখা দিতে পারে আর কি। এবং অনেক রোগী আছে যে উল্টোটাও হয়, ব্লাড প্রেশার কমে না গিয়ে ব্লাড প্রেশার বেড়েও যেতে পারে। কারো খিঁচুনি হয়, কারো দেখা যাচ্ছে পিঠে ব্যথা হচ্ছে, কারো বমি হচ্ছে, এগুলো ডায়ালাইসিস চলাকালীন কমপ্লিকেশান। আর দীর্ঘমেয়াদী কমপ্লিকেশান বলতে যে ডায়ালিসিস রোগীদের হার্ট ডিজিজের, হার্ট অ্যাটাকের, হার্টের বিভিন্ন রকম অ্যারিদমিয়া হয়, হার্টের যে নর্মাল রিদম থাকে সেটা থেকে অ্যাবনর্মাল হয়ে যায়, সেখান থেকেও কিন্তু মানে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হতে পারে। ডায়ালিসিস রোগীদের স্ট্রোক বেশি হয়, হার্ট অ্যাটাক বেশি হয়, হার্ট ফেইলিওর বেশি হয়। আমি আগেই বলেছি যে মানে কিডনি রোগ এবং হার্ট ডিজিজ হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত আর কি। জি, তার মানে এই প্রশ্নটি করার কারণ আসলে আপনি স্যার একটি ভালো সেন্টার এবং ভালো জায়গার কথা বলছিলেন, ডায়ালিসিসটি কোথায় করছে রোগী তার উপরে আসলে গুরুত্ব দেওয়া জরুরি। রোগীর এইসব জটিলতাগুলো আসলে যেন ম্যানেজ করা যায় বা প্রিভেন্ট করা যায় অনেকটাই। স্যার আসলে ডায়ালাইসিস কথাটি সাথে যদি আমি আরও একটি কথা বলি, অনেকের ক্ষেত্রে চ্যানেল করে ডায়ালাইসিস করা সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে অনেকটাই জটিলতা দেখা দেয়। যেহেতু আমি জটিলতার কথা বলছি, সেই ক্ষেত্রে ডায়ালাইসিসের আর কোনো অপশন রয়েছে? হ্যাঁ, ডায়ালাইসিস মানে কয়েক রকম আছে। একটা হচ্ছে রক্তের ডায়ালাইসিস, আর একটা হচ্ছে পেটের ডায়ালাইসিস, যেটাকে বলা হয় আপনার পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস আবার 2 রকম আছে। একটা হয়তো বেশি দিন ডায়ালাইসিস লাগবে না, যেমন অ্যাকিউট কিডনি ইনজুরি, হঠাৎ করে রক্তক্ষরণ হয়েছে কোনো কারণে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে দিয়ে কিডনি ড্যামেজ হয়েছে, বা প্রেগনেন্সি রিলেটেড কোনো জটিলতা থেকে এক্ল্যাম্পসিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া, অথবা মানে ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণ থেকে যে কিডনি ফেলিয়ার হয়েছে, সেটা বেশি দিন ডায়ালাইসিস লাগবে না। সেই ক্ষেত্রে আমরা পেটের ডায়ালাইসিস যেটাকে বলি, এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আর দীর্ঘমেয়াদী যাদের কিডনি অসুখ হয়ে কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য আমরা বলি যে সিএপিডি বা কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস। এইভাবেও করা যায়, যাদের ভাস্কুলার অ্যাক্সেস নাই, রক্ত নালিতে প্রবেশাধিকার নাই,
বা ডিফিকাল্ট, তখন সেই ক্ষেত্রে করা যায়। অথবা কেউ রিমোট এলাকায় আছে, ডায়ালিসিস সেন্টারে যেতে পারতেছে না, তখন সেখানে বাড়িতে বসেই এই ডায়ালিসিসগুলো করা সম্ভব। জি, এই প্রশ্নটিও আসলে যারা অনেকবার এই প্রশ্নটি এসেছে, অনেক সাধারণ মানুষ যারা অনেকেরই সমস্যা হয় চ্যানেল দিয়ে বা রক্ত দিয়ে করা সম্ভব হয় না, তারা আসলে বিষয়টি সম্পর্কে কিন্তু জানেন না এবং তারা ভাবেন আমার বোধহয় আর কোনো অপশন নেই, অন্য কোথাও যাওয়ার অপশন নেই, আর কিছু করার অপশন নেই। তাদের জন্য আসলে জানানোর জন্যই এই সচেতনতার বিষয়টি নিয়ে আসা। স্যার, আয়োজনের অনেকটাই শেষের দিকে চলে এসেছি আমরা, যেহেতু শুরু করেছিলাম রমজান মাসে কিডনি রোগীর যত্ন দিয়ে। একটু একদমই শেষে আপনি যদি আমার যারা দর্শক রয়েছেন তাদের বলেন, কারণ শুধু একজন রোগী নয়, যে বাসায় একজন কিডনি রোগী রয়েছে, যাদের ফ্যামিলি মেম্বার একজন কিডনি রোগী রয়েছে, তাদের আসলে সবারই এই বিষয়টা জানা প্রয়োজন, তার কিভাবে রমজান মাসটি এই রোগীটি কাটাবেন এবং তার ডায়েটের যে বিষয়টা অনেকটাই আপনি বলে ফেলেছেন। একদমই শেষে যদি আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যে একটা ফ্যামিলিতে যখন মানে দীর্ঘমেয়াদী কিডনি রোগ থেকে সম্পূর্ণভাবে একটা কিডনি অকেজ হয়ে যায়, তখন এটা শুধু রোগীরই একটা বার্ডেন না, একটা ফ্যামিলিরই বার্ডেন। তাকে অনেক সময় একা একা ডায়ালিসিস সেন্টারে যেতে পারে না, সঙ্গে করে নিয়ে যেতে হয়। একটা নির্দিষ্ট সময় 4 ঘন্টা বা 5 ঘন্টা, তাকে 6 ঘন্টা পর্যন্ত তাকে ডায়ালিসিস সেন্টারে বসে থাকতে হয়, আবার তাকে নিয়ে বাসায় নিয়ে আসতে হয়। ডায়ালিসিসের পরে অনেক সময় রোগী ভালো বোধ করে না, তখন তাকে আলাদাভাবে অ্যাটেনশন বা সেবা দিতে হয় এবং তার খাবারটা একটু ভিন্নভাবে তৈরি করতে হয়, তাকে একটু প্রোটিন বেশি দিতে হয়। যারা ডায়ালিসিসে থাকে তাদের কিন্তু প্রোটিন বাড়িয়ে দেওয়া হয়, আর সেই দিকে খেয়াল রাখতে হবে তাদের খাবারে যেন লবণ বেশি না দেওয়া হয়, যেটা হয়তো পরিবারের যারা স্বাস্থ্যবান লোক আছেন তারা পছন্দ করবেন না। সেই জন্য তার খাবারটাও তাকে আলাদাভাবে দিতে হয়। তাকে খাবারে যেন পানির পরিমাণ কম থাকে সেদিকেও খেয়াল রাখতে হয়। আর যারা মানে বিশেষ বড় ধরনের অসুখ নাই, মানে শুধুমাত্র কিডনির অসুবিধায় আছে, তাদেরকে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ আমরা দিয়ে থাকি। এছাড়া তাদেরকে স্মোকিং থেকে বিরত থাকতে বলি। জি, তার মানে আসলে লাইফস্টাইল মডিফিকেশন যেটা আপনি বারবার তুলে আনছিলেন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম স্যার, আজকের আয়োজনে একদমই শেষে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। জি, অবশ্যই। দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের আয়োজনে একদমই শেষে চলে এসেছি। আমরা শুনছিলাম কিডনি রোগীদের নিয়ে এবং রমজান মাসে তারা কী কী সতর্কতা অবলম্বন করবেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু সবগুলো বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।